আইনজীবী আইটিপি নিবন্ধন পরীক্ষা 2024 প্রশ্নোত্তর পর্ব 2 তারিখ 22/9/2024। আজকে আমি আপনাদের জন্য সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু প্রশ্নগুলো খুবই ছোট, গুরুত্ব অনেক বেশি, অর্থাৎ ফজিলত অনেক বেশি। ছোট হলেও কী হবে, তার গুরুত্ব অনেক বেশি। চলুন শুরু করি। আর কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। সবাই শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বোনেরাও দেখে উপকৃত হতে পারে বা ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন শুরু করি। আগের পর্বে অর্থাৎ পর্ব 1-এ ছিল 12টা কোশ্চেন, আজকে 13 নম্বর দিয়ে শুরু করলাম। চলুন শুরু করি। 13 নম্বর কোশ্চেন কি? 13 নম্বর কোশ্চেন হচ্ছে, একটু জুম করলাম, আয় কি? আয় অর্থের নিম্নোক্ত বিষয় দিয়ে অন্তর্ভুক্ত, যথা যে কোনো উৎস হইতে উদ্ভূত আয়, প্রাপ্তি, মুনাফা বা অর্জন, বা উক্তরূপ আয়, মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট কোনো ক্ষতি আয় হিসেবে গণ্য বা বিবেচিত। যে কোনো অর্থ বা বাংলাদেশে উদ্ভূত, সৃষ্ট বা প্রাপ্ত যে কোনো আয় অথবা উপচিত, উদ্ভূত, সৃষ্ট বা প্রাপ্ত বিবেচিত যে কোনো অর্থ কর আরোপ করা হয়। এরূপ যে কোনো পরিমাণ অর্থ পরিশোধ, লেনদেন, কোনো পরিসম্পদ অর্জন যা প্রাকৃতিক নয়, কোনো ব্যক্তি স্বীয় সৃষ্ট নয়, দায় বা বন্ধকের বিপরীতে অধিগ্রহণ নয়, উত্তরাধিকার, উইল, ওসিয়ত বা ট্রাস্টমূল্য নয়। কর দিবস কি? করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হলো কর দিবস। কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় না। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রতি বছর 30শে নভেম্বর কর দিবস। এছাড়া নিম্নোক্ত ক্ষেত্রসমূহ ভিন্ন ভিন্ন কর দিবস রয়েছে, যেমন কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেননি, তার জন্য আয় বর্ষ শেষ হইবার পরবর্তী 30শে জুন তারিখ। খ, বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশের প্রত্যাবর্তনের দিন থেকে 90তম দিন। যদি উক্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য বেসনে বা লিয়েনে নিযুক্ত হলে বাংলাদেশের বাইরে অবস্থান করেন, বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা বা পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন। গ, কর দিবসের তারিখ যে ক্ষেত্রে সরকারের ছুটির দিন, সেক্ষেত্রে উক্ত দিনের অব্যাহতি পরবর্তী কর্মদিবস। 15 নম্বর কোশ্চেন, আয় বর্ষ কি? আয় বর্ষ অর্থ কর বছর ও পূর্ববর্তী অর্থবছর এবং ইহার অন্তর্ভুক্ত হইবে। কোনো ব্যবসার প্রথম শুরু তারিখ হইতে পরবর্তী জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়। খ, নতুনভাবে কোনো আয়ের উদ্ভব হলে যে তারিখ হতে উৎস শুরু হয়েছে সে তারিখ হতে জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়। গ, জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া কোনো ব্যবসার সমাপ্তির তারিখ। 16 নম্বর কোশ্চেন, কর বর্ষ কি? কর বর্ষ অর্থ প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া 12 মাস মেয়াদ, এবং এই আইনের বিধানাবলীর অধীন কর বর্ষ হিসেবে গণ্য কোনো মেয়াদও ইহার অন্তর্ভুক্ত হইবে। 17 নম্বর কোশ্চেন, কর অবধি কি? কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত সুবিধা প্রদানের মাধ্যমে এই আইনের অধীন উদ্ভূত কোনো করদাতা হইতে আংশিক বা সম্পূর্ণ মুক্ত করা, যথা রেয়াত, অবকাশ, অব্যাহতি। খ, হ্রাসকৃত হারে কর হ্রাস, মোট আয় পরিকল্পনা হইতে কোনো আয় বাদ দেওয়া। 18 নম্বর, পারকুইজিট কি? এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা একটু দেখবেন। নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেন্টিভ, বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধসমূহ ইহার অন্তর্ভুক্ত হবে না, যথা মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিবেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, ওভারটাইম, স্বীকৃত বয়সের তহবিল, অনুমোদিত পেনশন তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল ও অনুমোদিত বার্ধক্য তহবিল চাঁদা। 19 নম্বর কোশ্চেন, মূলধনী আয় কি? মূলধনী পরিসম্পদ মালিকানা হস্তান্তর হইতে উদ্ভূত মুনাফা ও লাভধনী মূলধন আয়। খ, 20 নম্বর কোশ্চেন, বর্তমানে 18 কত ডিজিট হয়ে থাকে? 12 ডিজিট। বর্তমানে স্বাভাবিক করদাতাদের কোনো পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হয়? এই কোশ্চেনটা আপনাদের বাইবার জন্য গুরুত্বপূর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট। একমাত্র পদ্ধতি এখন স্ব-নির্ধারণী পদ্ধতি, ঠিক আছে? পুনর্লিখন AIT, NBR, ADR, ETIN, ITP, BAT, AIT, Advanced Income Tax, NBR, National Board of Revenue, ADR, Alternative Dispute Resolution, ETIN, Electronic Tax Identification Number, ITP, Income Tax Practitioner, VAT, Value Added Tax। আজকে এতটুকু ছিল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই,
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ পরীক্ষার আগে প্রত্যেকটা জিনিস পিডিএফ আকারে তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিব। ঠিক আছে? আপনারা যদি একটা বই কিনতে পারেন তাই আপনার পিডিএফের জন্য কি তার অর্ধেকও দিতে পারবেন না? সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে হলেও আমি আপনাদেরকে অবশ্যই ওয়াদা করছি আপনাদেরকে পরীক্ষার আগে সবগুলো যে এখানে যে 9টা বিষয় সিলেবাস উল্লেখ করছে বিসিএস ট্যাক্স একাডেমি, আমি সবগুলো বিষয়ের উপর ইনশাল্লাহ পিডিএফ আকারে আপনাদেরকে প্রদান করব। বিনিময়ে আপনারা কিছু হাদিয়া আমাকে দিলে হবে, সম্মানী করেন না কেন ওটা আপনারা আশা করি ওটা নিয়ে তেমন কোনো দামানি করতে পারেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।